নারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আমরা দেখতে পাচ্ছি বাস ভূতনটা হচ্ছে। আমি ভিতরে আমার জামাই এইখানে আমি দেখতেছি খালি ঘুরতে আছে আর এর কাছে মা খাইতে আছে। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। প্রশ্ন করতে করতে ওখানে কোন নারীরা কই, নারীরা কই? আমি যেই নারী নাই আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে? যেখানে আইন মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ, তার কোনো লজ্জা নাই, সে পদত্যাগ করতেছে না, মাঝে দেশে প্রেস মিটিং করে। যে অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা কি অদায়িত্ব মানে দায়িত্বশীলতার যে পরিচয় দেওয়ার কথা স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য, কিন্তু তিনি দিতে পারে নাই। আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এবং গত 6 মাসে সরকার যেভাবে চলছে সেই জিনিসটা তো মানুষের আস্থা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিতে যাচ্ছি, এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল চলতেছে, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ তাদের যে নিজেদের দায়িত্ব পালন করতে পারতেছে না, তার জন্যই বাংলাদেশটা আবারও অস্থিতিশীল একটা অবস্থায় চলে যাচ্ছে, এমন কথাই বলতেছে অনেকেই। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি যে ভিডিও ফুটেজগুলো নিয়ে বর্তমান সময়ে অনেক বেশি কথা বলা হচ্ছে, অনেক বেশি সমালোচনা হচ্ছে, অনেক বেশি আলোচনা হচ্ছে। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখে নেব। এই ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। সো আর দেরি না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব। ওখানে কোন নারীরা কই, নারীরা কই? আমি যেই নারী নাই আপনি আমাকে নারীরা কই জিজ্ঞেস করে লাভ আছে? যারা ওখানে বসে ওদেরকে কি জিজ্ঞেস করেন নারীরা কই? আপনারা আমার কান মাথা ছিঁড়ে ফেলছেন, নারীরা কই, নারীরা কই? আবার নারী আসলেই বলবেন যে রাজনীতিবিদ কি বলে, বলবেন যে ইন্টারিয়াম কি বলে। আমরা কই যাব ভাই? আমাদেরকে আপনারা ছাড়েন না, এনারা ছাড়ে না, আমরা কি বলেন তো? কি কি চান আপনারা আমার থেকে বলেন? আপনাদের মনে হয় দেশে আপনাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলতেছে? আপু, আপনি একজন নারী সাংবাদিক, আপনার জীবনযাপন স্বাভাবিক? আপনি বলেন তো, বলেন। আপনার রাস্তায় বেরোতে ভয় লাগতেছে না? লাগছে না? আপনার জীবনযাপন স্বাভাবিক? আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি, আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি। আপনি তো সাংবাদিক একজন, তার মানে নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন। রেগুলার আপনি যে খবর দেখছেন, যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেসব চুরি ছিনতাই হচ্ছে, আপনার কি মনে হয়? বলেন না। আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনাকে করলাম, আপনার কি মনে হয়? বলুন। আপনারও সাংবাদিকেরও কথা বলতে পারুন? আপনারা না বাকস্বাধীনতা করলেন, সাংবাদিকের কথা বলতে কিসের পারুন? আপনারা হচ্ছে দেশের একমাত্র মাধ্যম যাদের মাধ্যমে আমাদের কথা, আমাদের দাবি পৌঁছাবে। মেইনস্ট্রিম মিডিয়ার কাজ তাহলে কি? আপা আমাকে একটু বলেন। আপু, আমরা শুনি, আমরা বলি। আপনারা শুধু শোনা দায়িত্ব, তাহলে আপনাদের আমার কিছু বলার নেই। শুধু শুনে চুপ থাকা যদি আপনার দায়িত্ব, তাহলে আপনার আমার কিছু বলার নেই এবং আমার আপনাকে কিছু বলার নেই। আপনি বলে দিলেন আপনি সাংবাদিক হয়ে আপনার শুধু শোনা দায়িত্ব। আপু, আমি শুনতে পারবো, আমি তো সবকিছু বলতে পারবো। কেন পারবেন না? কোথায় মানা আপনার? আপনি আমাকে বলেন। শুনতেছেন তার কথাগুলা, এদিকে মাইক আবার আমার মুখটাই দেখেন যে আপনারা। আমার চেহারা সুন্দর ভাই, তাহলে আমার পিছের দিকে খালি ক্যামেরা কেন? এখানে তো সবাই সুন্দর সুন্দর পুরুষ মানুষ, ওদিকে ধরেন। বলেন যে সিদিয়া বা অমুকের কাছে যান, গিয়ে নিরাপত্তা চান, আমাদের কাছে যান, আমি ওখানেই যাবো। বলেন কই যাবো? বলেন না। বলেন না, বাংলাদেশ পুলিশ বলেন, আমাদের বলেন যে দেখেন আমরা আপনাদের নিরাপত্তা দিতে এমন ভাবে অপরাধ, আমাদের হাত বাঁধা, পা বাঁধা, বন্দুক বাঁধা, চোখ বাঁধা, আমাদের ফোর্স বাঁধা, আমরা শুধু বাঁধি সাধারণ মানুষ, সাধারণ শিক্ষক, এরা যেখানে আন্দোলন করবে সেইখানে গিয়ে জল কামান ছাড়বো, টিয়ার সেল মারবো, উড়ায় দিব। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করবে। 1 2 3 4 জাহাঙ্গীর তুই গদি ছাড়, আমি ওটার সাথে সহমত পোষণ করছি। ছাত্ররা ক্ষিপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে যে আওয়াজ তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে, এরকম অযোগ্য অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে থাকলে ওনার পরিবার ছাড়া দেশের সকল মানুষ
আসলে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে কিনা, ঘুমাতে পারবে কিনা, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে কিনা, রাত 9টার পরে আপনি ঘর থেকে বের হতে পারবেন কিনা প্রশ্ন দেখা দিয়েছে। চিবিয়ে চিবিয়ে কথা বলা অযোগ্য একটা লোক। কালকে দেখলাম পুলিশের সমাবর্তন প্রোগ্রামে দেখে দেখে রিডিং পড়ে। এরা উপদেষ্টা, এরা সংস্কার করবে, ঠিক মতো কথা বলে মুখ দিয়ে ছেবা হয় 3 বার, হ্যাঁ করবো সংস্কার। দেখেন গতকালকে রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে 20 বছরে এমন ঘটনা ঘটে নাই। বাড়ির সামনে একের পর এক গুলি করে একজন ব্যবসায়ীর 120 ভরি স্বর্ণালঙ্কার লুট। এখানে না, মোহাম্মদপুরে আপনার দেখা গেছে যে প্রকাশ্যে রিক্সা থামিয়ে চাঁদাবাজি ছিনতাই। কালকে আমরা যদি দেখি একের পর এক ঘটনা, শঙ্করের সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং, স্থানীয় পোলাপাইন নিজেরা আপনার এলাকার পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে। তো এদেশে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয়তা কি? এখন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কি হয়েছে, মানুষের ভয় কেটে গেছে। কালকে দেখলাম এক পুলিশ এক লোকের 1000 টাকা মামলা দিছে, সে উল্টা পথে বাইক চালাইছে, পুলিশ অফিসার লিগেল, 5 জনে ব্যাটারে ধমকাইয়া থাপড়ানোর মতন অবস্থা। তা আপনি কোথায় কি করবেন? ও যে লাঠি দিয়া বাড়ি দেয়া যে পুলিশ কর্মকর্তা ভাইরাল হয়েছে, ভাই সব জায়গাতে এরকম লাঠির বাড়ি রাস্তা দিয়ে কাজ হলে ভালোই হইতো। আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর নিজের মানে লাইফস্টাইল উন্নত করা ছাড়া, এই যে জুলাই আগস্ট পোলাপাইন মরছে, কয়েকজন ছাত্র উপদেষ্টা আর কিছু পিনাকি দাদার ভাষায় ডাইপার পরা বুড়া, এরা ছাড়া কথাই কইতে পারে না, এনার্জি নাই। সংস্কার করবে এরা? ডক্টর ইউনূসের এই সরকারকে ডুবানোর জন্য এরকম 2-4টি উপদেষ্টা এনাফ। খালি চাপাবাজি মারা, সংস্কার সংস্কার, মানুষ বিরক্ত। আর এই পরিস্থিতিতে আমাদের ছাত্র উপদেষ্টারাও নিজেদের রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, কমিটি নিয়ে ব্যস্ত, এরা প্রটোকল পাচ্ছে, এরা সকল ধরনের সুযোগ সুবিধা, চপ্পল পরে রাস্তায় ঘুরতো, এরা এখন মানে নামি দামি ব্র্যান্ডের গাড়িতে ঘুরে। আসলে দেশের মানুষ কি পাচ্ছে রাইট নাও? আছে কার উদ্যোগে নিয়া? ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ, এত ভালো হইলে আবার দেশ চালানো যায় না। একটা রাজাকে চালাইতে গেলে তার সীমান্ত মানে তার যে সৈন্যবাহিনী, এটাকে অ্যাক্টিভ থাকতে হয়, সেনাপতি অ্যাক্টিভ থাকতে হয়। এই মুহূর্তে আমাদের যে স্বরাষ্ট্র সেনাপতি অথর্ব একজন লোক, মানে 7 কপালের ভাগ্যে এরকম পদ পদবি পাইছে, সেলুট টেলুট গণহারে পাচ্ছে। দেশের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ঘরের বাইরে যাওয়া বন্ধ, রাস্তার মধ্যে ছিনতাই, ধর্ষণ, গাড়ির মধ্যে ধরিয়া ধরিয়া। ভাই হচ্ছেটা কি আসলে? স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করা উচিত। করবে না, করবে না, কারণ কি? গন্ডারের চামড়া, চেয়ারে বসছে তো মানে মজা নিচ্ছে। তো রাজনীতিবিদদের দোষ আপনি কি দিবেন? কিসের পদত্যাগ করবে? এরা তো সংস্কার করতে আসছে, এরা করে পদত্যাগ? একজনকে দেখছেন দায়ভার নিয়ে পদত্যাগ করতে? কি বলবো ভাই, আসলে মানুষ কি বলা শুরু করতেছে, আগেই ভালো ছিলাম, ব্যাংক লুট হয়েছে ভাই, আমার তো জীবন যায় নাই, আমার মেয়ে তো ধর্ষণ হয় নাই, আমি তো রাস্তায় ছিনতাইয়ের শিকার হয় নাই। এই কথাগুলো উঠছে কেন? উঠছে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে। সরকার চালাইতে না পারলে ইউনূসের উচিত আপনি আপনার সরকার ভেঙে নির্বাচন দেন, রাজনৈতিক সরকার আসুক, তারা না পারলে জনগণ তাদেরকে 5 আগস্টের মতন প্রত্যাখ্যান করবে। বনশ্রীতে এটা হয়তো আমাকে জানতে জানতে 2 দিন সময় লেগে যেত, কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনো এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। এখন তাদের নির্দেশনা দিয়ে গেছি, আপনারা আজকে রাত্রে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে।
আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস। আপনি বলছেন যে স্যাটিসফ্যাক্টরি পরিস্থিতি এখন আছে, যদি পরিস্থিতি এমন ভালোই থাকতো তাহলে কি আপনার পদত্যাগের দাবি উঠতো? এখন আর কি পদত্যাগের দাবি আমার, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো পশ্চিমলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। আপনার পরিচয় দেন আজকে। আমার নাম শারমিন নীরা, মেকআপের কাজ করি। হ্যাঁ, চেনে না কিছুটা হলো স্যার। যদি পরিস্থিতি সন্তোষজনক হতো তাহলে রাত 2:30 বা 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টা শোনার এই জন্য বললাম যে আগের সিস্টেমে হলে রাত 2:30টায় আপনাও কিন্তু কাউরে খুঁজেও পেতাম না, কিন্তু আমি যে সময় আধা ঘন্টা আগে আপনাকে বলছি, আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন, যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন। আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি, যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করে না, দরকার হলে সে রাত্রেও ব্রিফ করে। যেমন আপনারা রাত্রে কাজ, আমি ওই অন্য সব ভাইরে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু হাজির হয়েছে। এখন হলো পুলিশ, আমি যে অবস্থা পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের আরো আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে। অপারেশন ডেভিল হান্টের মধ্যে এই ধরনের ঘটনা আসছে, তো মানে সেই ক্ষেত্রে অপারেশনটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। না, অপারেশনটা তো শুনেন, ডেভিল হান্ট অপারেশনটা করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া যায়, এই জন্যই তো দেখান ওই যে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে, আপনি দেখুন সাথে সাথে কিন্তু 3 জনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি, তাদের আমরা সাসপেন্ড করে দিছি। অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। আপনারা আবার এইটাও দেখেন, আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে। আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আমরা বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদেরও আমরা ক্লোজ করে নিয়ে আসছি। আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান, আমরা খুব খুশি হব। যে আর আপনাদের কাছে অনুরোধ করব, সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন, আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি। সত্যি ঘটনাগুলি যেমন আপনারা এই সময় এই বিদেশি মিডিয়া যে সময় আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল, আপনারা কিন্তু সেই সময় সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে, দেশবাসী উপকৃত হয়েছে। আমি এখনো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। অনেক সময় আছে 2-1টা রিপোর্ট একটু এক্সাজারেট হয়ে যায়, ওইটা যেন না হয়। ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপারকেশন হয়, যে সত্যি যে ঘটনাটা ওটাই বলেন। যেমন ধরেন আগের দিনে কি হতো, আমরা যে হারে দৌড়ে যেতাম একজনের কোনো কিছু হলে, এখন কিন্তু দৌড়ে নেয় যে ছবি উঠানো থাকে, কিন্তু আগের দিন হলে কি দৌড়ে গিয়ে ওই লোকটা কিন্তু ধরে ফেলতো, হয়তো না? আগে কি করতো, ছবি উঠাতে। এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনারও একজন আরেকজনের বিপদে কিন্তু আগে আসতে হবে, নিজের অন্যায়ের বিপদে কিন্তু আগে আসতে হবে। এইটাও আপনার জনগণের ভিতরে এই সচেতনতা বাড়াইতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম এবং তাদের আমি একটা দিক নির্দেশনা দিয়েছি এবং তারা যেন এই সন্ধ্যার পরে থেকেই কাজ শুরু করে। আপনারা সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। সেনাবাহিনী স্যার মাঠে আছে স্যার, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন স্যার, সেটা আসলে ঠিকভাবে ওয়ার্ক করছে কিনা স্যার, নাকি নামেই শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে? আপনার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হলো যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে যাচ্ছে। তো ভালো থাকেন। দর্শক, 5ই আগস্টের পর থেকে বাংলাদেশটাকে বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করতেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে একটা সংস্করণ করে একটা নির্বাচন দিকে অন্তর্বর্তীকালীন সরকারের অবসান করবে। কিন্তু দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বর্তমান সময়ে ঢাকা শহরের সহ সারা বাংলাদেশের মধ্যে যে সমস্ত কাহিনী চলতেছে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেই থাকবেন। তারপরও আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম। এই ভিডিও ফুটেজ গুলো দেখে বা এইরকম কাহিনী দেখে আপনাদের কি মনে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা কি আসলেই আমাদের বাংলাদেশটাকে পরিচালনা করা সম্ভব? আর যেভাবে এখন বর্তমান সময়ের নেতারা বলতেছে যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া দরকার, আর নির্বাচিত সরকারটা আসলে হয়তো এই জিনিসটা পরিবর্তন আসবে। কিন্তু দর্শক, আপনারা তো একটা বিষয় সকলেই জানেন যে গত 15 বছরে একটা সরকারকে তো আমাদেরকে শাসন করেছে, তার নিজের মন মতো কিন্তু দেশটাকে চালিয়েছে। তার জন্য কিন্তু বাংলাদেশটা একটা স্বৈর শাসকে পরিণত হয়েছিল।
এখন মানুষ আসলে নির্বাচিত সরকারকে ভয় পাচ্ছে, তা নির্বাচিত একটা সরকার এসে আবারও না সেই রকম কাহিনীটা শুরু করে দেয়। আবার অন্তর্বর্তীকালীন সরকারের এমন কাজকর্ম দেখেও তারা আসলে হতভম্ব হয়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে আমাদের বাংলাদেশটাকে সংস্করণ করা সম্ভব কিনা। কিন্তু দর্শক, আপনাদেরকে আমি অনেক ভিডিও ফুটেজ দেখালাম এবং অনেক কিছু তথ্য দেখালাম, অনেক রাজনৈতিক দলের এবং রাজনীতিকবিদদের কথা শোনালাম। এই সমস্ত শুনে এবং এই সমস্ত দেখার পর আপনাদের কি মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে কি আমাদের বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশে পরিণত হতে পারবে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।